আমি কত বোকা! আল্লাহ সব কিছু দিতে পারেন, তবু মানুষের কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করি। যার হাতে কিছুই নেই তার কাছে সুখ খুঁজতে যাই। যে নিজেই পরিবর্তনশীল তার কাছে স্থায়ী থাকার আশা করি। মানুষ আজ আছে, কাল নেই। মানুষের মন সবসময় একরকম থাকে না। তবু আমরা মানুষের উপর ভরসা করি আর প্রত্যাশা পূরণ না হলে কষ্ট পাই। অথচ যিনি সব কিছুর মালিক তিনি কখনো তার বান্দাকে ভুলে যান না। আমরা শুধু বারবার দরজায় দরজায় ঘুরি, নিজের রবের উপর ভরসা করতে ভুলে যাই। হয়তো জীবনের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দেয়া। কারণ মানুষ সীমাবদ্ধ আর আল্লাহর দয়া সীমাহীন। তাই কখনো মানুষের কাছে কখনো কোনো কিছু প্রত্যাশা করা উচিত নয় আমাদের। আমরা যখন যেটা প্রত্যাশা করব সেটা অবশ্যই আমরা আমাদের মহান আল্লাহ তাআলার কাছেই প্রত্যাশাটা রাখব। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। এখানে আমি সকালবেলা বরাবরের মতো আজকে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকেও ঘরের কাজকর্ম অনেক রয়েছে। আসলে মায়ের বাসাতে যাব, এই কারণে যতগুলো কাজ আমার জমা আছে সবগুলো কাজ আমি এক এক করে করে নিব। সেই সাথে ২-৪ দিনের রান্নাটাও একসাথে করে নিব আর কি। যেহেতু আমার বড় মেয়ের এক্সাম চলছে, তো এক্সামের মধ্যে ও হয়তোবা বাসায় থাকবে, আবারও পরীক্ষাও চলবে। তো এর মধ্যে ভাবতেছি যে রান্নাটা করে দিয়ে গেলে ওর আর তেমন একটা ঝামেলা হবে না। তো এই তো ও পরীক্ষা দিতে যাবে, ও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমি ডিম পোস্ট করে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি। এখন মা মেয়ে দুইজন একসাথে বসে আমরা নাস্তাটা করব। তো জুই কিন্তু আজকে আবার স্কুলে চলে গিয়েছে। জবার পরীক্ষাটা যেহেতু একটু দেরিতেই শুরু, তো এই কারণে কিন্তু ও এখনও বাসাতেই আছে। তো যাই হোক, মা মেয়ে নাস্তা করছি। এই মুহূর্তে মেয়ে বসে বসে গল্প করছিল, বিশেষ করে ওর পরীক্ষার কথা আর কি। তো তার মন মেজাজ খুবই খারাপ। পরীক্ষার মধ্যে দেখা যায় যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে, তো সেই এমন একটা অধ্যায় থেকে ওদের প্রশ্ন এসেছে যে অধ্যায়টা নাকি ওদেরকে পড়াই নাই। তো এই প্রশ্নগুলো করে আর কি মেয়ে বারবার রাগ করতেছিল যে মা এমন রাগ উঠতেছে, দেখা যায় যে জিনিসটা আমরা পড়িই নাই সেই জিনিসটা থেকে পরীক্ষা নিয়ে বসে আছে। তো এগুলো বসে বসে বলতেছিলাম যে তাহলে টিচারের সাথে কথা বলি বা প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলি। তো প্রিন্সিপাল স্যার নাকি এসে কলেজে তেমন একটা থাকেই না, বা আমি গিয়েও যে সরাসরি একটা কথা বলবো, মেয়েও বারবার বলে যে না, কথা বলার দরকার নাই, স্যার তেমন একটা থাকে না, এসে আবার খুব দ্রুত চলে যায়। তো আসলে পরীক্ষার রুটিনটা কিভাবে কি করেছে ওটা নিয়েও মেয়ে বারবার মন খারাপ করছিল। মেন কিছু পরীক্ষা ছিল, ওগুলোর আগে আর কি বন্ধই দেয় নাই। তো ওটা নিয়ে তার মন ভীষণ খারাপ। তো এই তো মেয়ে কিন্তু অলরেডি চলে গেল। আর আমি মেশিনে কতগুলো কাপড়-চোপড় দিয়ে এরপর আমি ফ্রিজ থেকে মাংস, মাছ সবকিছু নামিয়ে নিয়ে আসছি। তো এগুলো এখন আমি ভিজিয়ে দিব। আজকে সংসারের অনেক কাজ রয়েছে। তো মায়ের বাসায় যেহেতু যাব, ওই যে বললাম জবার যেহেতু পরীক্ষা, তো ওর যেন রান্নাবান্নার প্যারাটা না নিতে হয়, এ কারণে আমি রান্নাটা করেই দিয়ে যাচ্ছি। মোটামুটি ও শুধু এসে ভাতটা রান্না করবে, আর বলেছি যে আর তেমন কোনো কাজের দরকার নাই। যত কাজ আছে আমি করে যাচ্ছি। আমি বাসায় ফিরে এরপর না হয় আবার যে কাজগুলো জমা হবে সেগুলো না হয় আমি করতে পারবো। আসলে আ ওই সময়টাতে আমি যে যাওয়ার কোনো চিন্তাভাবনা আমার মন থেকে একেবারেই ছিল না। তো আমার নানি যেহেতু বেশিদিন একটা থাকবে না ঢাকাতে, অসুস্থ মানুষ, আবার কখন যে বাড়িতে যাওয়ার বায়না উঠে যায় কে জানে। তো নানির জন্যই কিন্তু যাওয়া। আসলে নানি আসছে মায়ের বাসাতে প্রায় সপ্তাহখানেক হয়ে গিয়েছে। কিন্তু আমি যাব করে আমি জবার পরীক্ষার জন্য আর কি বের হতে পারছিলাম না। তো পরবর্তীতে নানি বারবার ফোন দিয়ে বলতেছিল যে, "তুমি কবে আসবা? কবে তোমার সাথে দেখা করব? আমি তো চলে যাব। আমার এখানে একটুও থাকতে ভালো লাগছে না।" তো আমি নানি বাড়ি থেকে আসার আগে আমি আর কি বলেছিলাম যে ২-৩ দিন নানির সাথে আমরা ২ বোন, তারপরে মা, আমরা সবাই একসাথে আর কি কিছুদিন আর কি থাকবো।
তো যাই হোক, তো ভাবলাম যে যেহেতু যাবই আর দেখেন বাসা থেকে বের হব, আর ওই মুহূর্তে আমার মনে হয় রাজ্যের কাজ একেবারে ঘরে জমে গিয়েছে। তো আমার এই কাজগুলো দেখলে আমার ছোট মেয়েটা বরাবরই খুব হাসাহাসি করে। তো ও আর কি বলতেছিল যে, "আচ্ছা তুমি তো ২-৩ দিনের জন্য যাবা। তুমি তো একদম সারা বছরের জন্য যাচ্ছ না। তো এত ধোয়াধুয়ির এগুলো দরকার কি?" তো আমার মনে হচ্ছিল সেই যে আমি ঈদের সময় কাপড়-চোপড়গুলো যে ধুয়েছিলাম আর কি, পর্দা, তারপরে চাদর তো তার মাঝখানে আরও ২-৩ বার উঠিয়েছি। ওইভাবে হয়তোবা শেয়ার করেছি, আবার করি নাই। তো ভাবলাম যে না, চাদরটাও তুলে ফেলি। তো সবকিছু আমি গরম পানি করে ভিজিয়ে দিয়ে এখন আমি বেসিনটাই তো পরিষ্কার করে নিব। আসলে বাসা থেকে যখন আমি বের হই, আমি যদি ২-৩ দিনের জন্য কোথাও বের হই, আমি সবসময় চেষ্টা করি এভাবে কাজগুলো গুছিয়ে রেখে যাওয়ার জন্য। যেন মেয়েদেরকে এক্সট্রা কোনো কাজ করতে না হয়। আর নোংরা অবস্থায় রেখে গেলে আবার ২-৪ দিন যেহেতু থাকবো, বাসায় ফিরে আবারও সেই নোংরা থেকে আরও নোংরা হয়ে যাবে সবকিছু। সেটা কিন্তু আমার কাছে ভালো লাগবে না। এ কারণে আমি সবসময় চেষ্টা করি সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে তারপরে বাসা থেকে বের হওয়ার জন্য। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ি। রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আসসালামু আলাইকুম আপু, আমি লন্ডন থেকে বলছি। আজ যে কথাগুলো বলেছেন একদম ঠিক বলেছেন।" তো রিনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আম আসলে আমাদের জীবনে কিছু, কিছু কথা একদম যখন আমরা হয়তোবা ভিডিওতে বলি, একদম রিয়েল কথাগুলোই কিন্তু বলে থাকি। এই কথাগুলোই কিন্তু আমাদের অনেকের সাথে আরকি বাস্তব জীবনের সাথে অনেক কথা কিন্তু মিলে যায়। আসলে এই সময়টাই এরকম। আসলে মানুষকে বিশ্বাস করা না খুব কঠিন। আপনি মানুষকে মন থেকে কখনো বিশ্বাস করতে যাবেন না। এই যুগ জামানায় এসে কে যে সত্য বলছে আর কে যে মিথ্যা বলছে, এটা বোঝা কিন্তু অনেকটা কঠিন। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি সবসময় আমি নিজেকে অ্যাম ঠিক রাখার চিন্তাভাবনা করি এবং যেটা বলব সত্যি কথা বলারই আমি সবসময় চেষ্টা করে থাকি। আমি সবসময় আমার মেয়েদেরকেও বলি যে, "সত্যের এক কথা আর মিথ্যার হচ্ছে ১০ কথা।" যখন যেকোনো পরিস্থিতিতে যেকোনো কথাই হোক না কেন, সেটা সত্য বলবে, একটাই বলা লাগবে। আর মিথ্যা বলতে গেলে তোমার মিথ্যাটা বানানোর জন্য ১০ টা মিথ্যা কথা তোমাকে বলতে হবে। তো যাই হোক, আমি বেসিন পরিষ্কার করতে আমি কিন্তু দেখলেন কারেন্ট চলে গিয়েছে। তো এখানে আমি আমার এই কুশনগুলো আমি একটু রোদে দিয়ে দিলাম। যেহেতু বারান্দাটা দিয়ে খুব ভালো রোদ আসছে, তো কুশনগুলো রোদে দিয়ে এরপর আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। আর দেখেন আমার পুঁইশাকের ডগাগুলো যে আমি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ ডগাগুলো থেকে কিন্তু ১টা ২টা পাতা বের হচ্ছে। একটা সময় হয়তোবা আরও পাতাগুলো অনেক বড় হবে। তো যেই কয়টা ডোগাই লাগানো হয়েছে, এই কয়টা ডোগা থেকে কিন্তু আমি খুব সুন্দর করে আমার দেখা যায় অল্প স্বল্প রান্নাবান্না, তো এখান থেকে নিয়েও খুব সুন্দর করে কিন্তু আমার খাওয়া হয়ে যায়। তো বারান্দাটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আমার এই বারান্দাটা না একেবারে চাপা। এইখান দিয়ে হাঁটা চলা করতে গিয়ে আমার একটু কষ্ট হয়ে যায়। তার উপরে আবারও তো গাছ দিয়ে ভর্তি করে রেখেছি। আসলে আমি খুব গাছ পাগল একজন মানুষ। কেন যেন গাছপালা আমার অনেক বেশি ভালো লাগে। তো এ কারণে কিন্তু বারান্দাতে গাছ দিয়ে সাজিয়েছি। তো আসলে গাছপালা না থাকলেও না বারান্দাটা কেমন যেন ফাঁকা লাগে, ভালো লাগে না। তো আমি বারান্দা ঝাড়ু দিয়ে এখন আবার ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। গত ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু এক করে অনেক কাজ করে নিয়েছি। তো আজকে এই কাজগুলো একদম একটু ভালো করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আগামীকাল সকালবেলা উঠে আমি আর কোনো কাজই করব না। তো ফুলগুলো ধুয়ে দেওয়ার দরকার ছিল। তো ফুলগুলো এখন ধুতে গেলে এত কাপড়-চোপড় ভিজিয়েছি, এগুলো বারবার ওয়াশ করা, ছাদে গিয়ে মেলে দেওয়া অনেক একটা সময়ের ব্যাপার। তো তার মধ্যে তো আবার রান্নাবান্নাটাও আছে। তো আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। বাইরে রোদের তাপটাও যেমন ছিল, আবার ঐরকম কিন্তু গরমও ছিল। তো গরমে কাজ করতে গিয়ে আমার কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আর বাসায় বিদ্যুৎ নাই, দেখতেই পাচ্ছেন যে বিদ্যুৎবিহীনই আরকি ক্যামেরাটা অন করে আমি কাজগুলো করে যাচ্ছি।
যাই হোক আমার এই যে সুরাকগুলো দেখতে পাচ্ছেন, তো সুরাকগুলো আমি অফ ক্যামেরাতে ভিতরের অংশটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এই যে সুরাকটা দেখতে পাচ্ছেন, এটা আমি তালা দিয়ে রাখি। এটার মধ্যে আমার সব উঠানো জুতাগুলো, আমাদের মা মেয়েদের যে উঠানো জুতাগুলো সেগুলো এটার মধ্যেই থাকে। আর রাফ ইউজের যে জুতাগুলো যেগুলো এদিক সেদিক বের হলে পরা লাগে, সেটা কিন্তু আমি আমার ওই যে পার্টেক্সের যে আরেকটা শু রেক আছে, এই যে এটার মধ্যে কিন্তু রেখে দেই। তো সিঁড়ি যখন ঝাড়ু দেওয়া হয় তখন কিন্তু ধুলাবালিগুলো পড়ে একদম শু রেকের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে আমার রুমের মধ্যে যেহেতু একটু জায়গা নাই, তো এই কারণে কিন্তু এই শু রেকগুলো আমার রুমের বাইরেই রাখতে হয়েছে। যদি রুমের মধ্যে জায়গা থাকতো তাহলে হয়তোবা শু রেকগুলো আমার ঘরের মধ্যে নিয়ে আমি রাখতাম। তো দুইটা শু রেকে আমি ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এরপর চলে আসছি এই তো ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে মাছের অ্যাকোরিয়াম, এগুলো সব কিছু এক এক করে পরিষ্কার করে নিব। আর এদিক থেকে এই তো এগুলো যখন পরিষ্কার করছিলাম তখন আর কি চিন্তা করতেছিলাম যে জবাকে বলে যাব যে কোনো কিছুতে যেন আর হাত না দেয়, শুধু ভাতটা রান্না করবে আর খাওয়া দাওয়া করবে আর প্লেটটা শুধু ধুয়ে রাখবে, এছাড়া আর বাড়তি একটা কাজেরও দরকার নাই যেহেতু ওর এক্সাম চলছে। তো যেহেতু ইচ্ছে করছে না, আবার না যেয়েও উপায় নাই আসলে আর কি, নানু আবার কখন যে অসুস্থ হয়ে যায় তো তখন আবার আরেক বিপদ হয়ে যাবে, এই কারণেই কিন্তু আমার যাওয়া। তো আমি ওয়াশিং মেশিনে অলরেডি কাপড় রয়ে গিয়েছে, কারেন্ট নাই এই কারণে ধোয়াটাও হচ্ছে না। তো ভাবলাম যাই হোক আমি উপর থেকে পরিষ্কার করে ফেলি। তো বিকেলে নাস্তাটাও মেয়েদেরকে বলছিলাম যে আর কি রেডি করে দিয়ে যাব, কিন্তু দুই মেয়ে আর কি বারবার বলতেছিল যে আম্মু বাসায় কারেন্ট থাকে না, নাস্তা রেডি করে আবার ফ্রিজে রেখে যাবা, ওটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, নাস্তা বানানোর দরকার নাই। তো জবা আর কি পরবর্তীতে বলেছিল যে নাস্তা বানানোর দরকার নাই, যেটা খাবো সেটা আমি রান্না করেই খেয়ে নিতে পারবো। তো যাই হোক মেয়েকে বলেছি যে নুডলস আছে, তারপরে আমি পরোটাও বানিয়ে রেখে যাব, তারপর স্যুপ আছে, তো যখন তোমার যেটা খেতে ইচ্ছে করে তুমি তখন সেটা খেয়ে নিও। তো জবা বলল যে ঠিক আছে। তো এখন আমি সব কিছু পরিষ্কার করে আমার এই যে থাই গ্লাসের পর্দাগুলো যেহেতু আমি ভিজিয়ে দিয়েছি, আর গ্লাসগুলোর মধ্যে অনেকটা হাতের ছাপ পড়ার কারণে না গ্লাসগুলো দেখতেও বেশ খারাপ লাগছিল। তো ভাবলাম যে এটা একটু ক্লিনজার দিয়ে আমি পরিষ্কার করে ফেলি। রুমালটা ভালো করে ভিজিয়ে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এরপরেই তো এখন আমি গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি। থাই গ্লাসগুলো পরিষ্কার করার পর দেখতে এত ভালো লাগে কি আর বলবো। তো যাই হোক গতকালকের ভিডিওতে সামিউল ইসলাম আইডি থেকে আপু অনেক বড় একটা কমেন্ট করেছিল। তো কমেন্টটা আসলে অনেক বড় হওয়ার কারণে তাই কমেন্টটা আমি পড়লাম না। তো একটা জিনিস কি আপু, আসলে মানুষকে না ক্ষমা করতে হয়। এত কিছুর পরেও এই যে আমরা নীরব হয়ে যাই, নীরব থাকা অবস্থা থেকেও কিন্তু কাউকে ক্ষমা করে দেয়া মানেই এই নয় যে তাকে আবার আগের মতো বিশ্বাস করতে হবে। ক্ষমা করে দিন নিজের মনের শান্তির জন্য, কিন্তু দূরত্বটা বজায় রাখুন নিজের আত্মসম্মান আর সুরক্ষার জন্য। কিছু মানুষের জীবনে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে নিজেকে আবার নতুন করে ঠকানো। তো মানুষকে ক্ষমা করতে হয়, তবে সে আগের মতো সে বিশ্বাসের জায়গাটা কিন্তু রাখতে হয় না। আর ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ, ক্ষমা করলে নিজের মনেও একটা শান্তি কাজ করে, তবে সেই মানুষটার কাছ থেকে অবশ্যই আমাদেরকে দূরত্বটা বজায় রাখতে হবে নিজের আত্মসম্মানটা সুরক্ষার জন্য। মানুষকে না দেখবেন যে যে মানুষ একবার ভুল করে বসে সেই মানুষকে যদি আপনি মনের অজান্তে একেবারে ক্ষমা করে দিয়ে আবার তাকে আগের মতো বিশ্বাস শুরু করেন তাহলে সেই ভুলটা আপনারই হবে, নতুন করে আবার আপনিই কিন্তু তার কাছে ঠকে যাবেন। তাই মন থেকে বিশ্বাস করবেন না, কিন্তু ক্ষমা করবেন।
বিশ্বাসের জায়গাটা বর্তমান যুগে এসে কাউকে একবার যদি কারো প্রতি থেকে বিশ্বাস উঠে যায়, তাকে দ্বিতীয়বার বিশ্বাস করাটা নিজেদেরই চরম ভুল করা হবে। তো যাই হোক আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখেন দরজার এই পাশগুলো আমি একটু ভীম লিকুইড দিয়ে তারের মাজুনি দিয়ে পরিষ্কার করার পর কতটা চকচকে হয়ে গিয়েছে। এগুলো অনেকটা কালো হয়ে গিয়েছিল। তো আমি একদম এই মাথা থেকে ও মাথা ভালো করে ঘষে আর কি পরিষ্কার করে নিলাম। তো সব কিছু পরিষ্কার করা শেষ। থাই গ্লাসটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। এখন আমি বারান্দাটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। বাচ্চা-কাচ্চার জন্য কোথাও বের হয়েও দেখেন একটা শান্তি পাই না। মনে হয় রাজ্যের কাজ করে দিয়ে তারপরে আর কি বাসা থেকে আমাকে বের হতে হচ্ছে। তো আসলে কি করব? যখন বাচ্চা-কাচ্চা ছোট ছিল তখনও যদি কোথাও বের আর কি হতে যেতাম, তখন চিন্তা থাকতো মেয়েদের তো পরীক্ষা। আবার আজকে পড়াটা যদি গ্যাপ যায়, স্কুলটা যদি গ্যাপ যায়, আগামীকাল মেয়েদের পড়তে কষ্ট হয়ে যাবে, অনেক পড়া জমা হয়ে যাবে। ওই চিন্তা থেকেও তখন বাসা থেকে বের হতাম না। তো দেখতে দেখতে তো মেয়ে মাশাআল্লাহ কলেজে উঠে গিয়েছে। এখনও কিন্তু সেই চিন্তাটাই আমার ভিতরে কাজ করে যে বাসায় রেখে যাব কি না কি হয়, দিনকাল ভালো না, টেনশন থাকে। এরপর আবার মনে হয় যে মেয়েটা যেহেতু পরীক্ষার সময় আমি বাসায় থেকে যদি ওকে একটু রান্নাবান্না করে দেই বা বিকেলের যে নাস্তা পানির আয়োজন এগুলোও যদি করি, ও একটু রিল্যাক্সে থাকতে পারবে, রিল্যাক্সে পড়তে পারবে। তো কত কিছু যে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক করে, সেই জায়গা থেকে তখন আর ইচ্ছে করে না যে বাসা থেকে বের হই। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে মিষ্টি কোমরটাই তো কেটে এখন ধুয়ে নিলাম। মাছগুলো অফ ক্যামেরাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি মিষ্টি কোমর দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই সাথে কই মাছ রান্না করব আর গরুর মাংস রান্না করব। আর এপাশ থেকে অফ ক্যামেরাতে আমি সব কিছু কাটাকাটি করে এই যে সবজিগুলো ধুয়ে নিলাম। ওই দিক থেকে কিন্তু ওয়াশিং মেশিনে আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে। এখন কাপড়গুলো আমি তুলে নেব। সকালবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো আর কি আমি নিয়ে আসব, আর এগুলো মেলে দিয়ে আসব। আমি অফ ক্যামেরাতে চাদরটার মধ্যে খুব সুন্দর করে নীল দিয়ে নিয়েছিলাম। সাদা জিনিসে নীল না দিলে দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। পর্দাগুলো ধোয়ার পর দেখলাম যে পর্দার মধ্যে যে রিংগুলো লাগানো ছিল, অনেকগুলো রিং আর কি খুলে গিয়েছে। তো এই রিংগুলো এখন আর আসলে আমি লাগাবো না। আর পর্দা ধোয়ার সময় পর্দাগুলো যদি একসাথে রিংগুলো একটা কাপড় বা একটা সুতি কোনো সুতা দিয়ে পেঁচিয়ে বা একটা রশি জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে পর্দা ধুতে দিলে তাহলে কিন্তু রিংগুলো আর ছুটে যায় না। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে যেহেতু কাজ করছি ওগুলো করার আর সময় পাই নাই। তো এখানে আবার পর্দাগুলো দিয়ে দিলাম। এগুলো ধুতে থাক, আর ওগুলো আমি এই যে ছাদে দিয়ে সকালবেলার কাপড়-চোপড়গুলো নিয়ে এসে রুমে রাখলাম। এখন ঝটপট করে রান্না করে নিয়েছি। গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর একটা করলা ছিল, তার সাথে ২ টা আলু কুচি, কুচি করে কেটে করলা, আলু দিয়ে এই তো চিংড়ি মাছটা এখন ভাজি করব। আজকে রান্নাবান্না ডিটেইলসে শেয়ার করব না। ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। জানি না এ পর্যন্ত কোন, কোন আপুরা আমার সাথে ধৈর্য সহকারে আছেন। যারা ধৈর্য সহকারে আছেন তাদেরকে বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এর মধ্যে কিন্তু ওয়াশিং মেশিনে এই কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। ওগুলো আমি ছাদে মেলতে যাব। তার আগে এই যে মাংস যেহেতু কষানো হয়ে গিয়েছে, মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু ২ চুলাতেই রান্না করছি। আজকে কাজ করতে, করতে একেবারে হাঁপিয়ে উঠেছি। তো ১ গ্লাস যে পানি খাবো ওই সময়টাও কিন্তু পাচ্ছিলাম না। তো এদিক থেকে কিন্তু চিংড়ি ভাজিটা হয়ে গিয়েছে। আর সিলিন্ডার চুলার একটা সমস্যা কি, রান্না বসিয়ে দিয়ে একটু যদি দূরে সরে যাওয়া যায় তাহলে মনে হয় রান্নাটা পুড়ে যায়। তো আবার সামনে দাঁড়িয়ে থাকলে ঠিক আছে। তো আমি কিন্তু সিলিন্ডার চুলাতে রান্না এরকম অনেকবার বসিয়ে দিয়ে যদি ঘরে গিয়ে একটু বসি, তাহলে দেখা যায় ওই রান্নাটা আর খাওয়ার উপযুক্ত থাকে না, পুড়ে যায়। তো এই তো আমি এখন এগুলো নিয়ে ছাদে চলে যাব। ছাদে অলরেডি কাপড়গুলো মেলে দিয়েছি। আজকে ছাদটা ফাঁকা ছিল। একদম ছাদের অর্ধেকটা জুড়েই শুধু আমার কাপড়-চোপড়গুলো ছিল। আর সাদা জিনিসে নীল দেওয়ার পর দেখেন দেখতে কি সুন্দর ভালো লাগছে। তো আমি সবগুলো কাপড়-চোপড় নেড়ে তারপরে চলে আসছি আবার রান্নাঘরে।
এখানে আমি কই মাছ অর্ধেকটা ভেজে নিয়েছি, অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে যাব, বাকি অর্ধেকটা ভুনা করে নিব। তো জবাকে বলে রেখেছিলাম যে, যে কই মাছটা আছে যদি তরকারিতে টান পড়ে যায় তাহলে মাছটা যেন ভুনা করে নেয়। অফ ক্যামেরাতে আমি ভাতের চাল দিয়ে মুগ ডাল, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, গোসল করে নিয়েছি। তো দেখতে পেলেন সকাল থেকে একটানা কত কাজ করেছি। তো ওই দিনটা যেহেতু অনেক গরম ছিল, তো জবা আরকি বারবার বলতেছিল যে, "আজকে কেন খিচুড়ি রান্না করলা? ভাত রান্না করলেই হতো। এত গরমের মধ্যে খিচুড়ি খেলে তো পানি খেতে অবস্থা খারাপ হয়ে যাবে।" তো আমার আরকি খুব খিচুড়িটা অনেকদিন যাবৎ খেতে ইচ্ছে করছিল এভাবে রান্না করে। তো ভাবলাম যেহেতু গরুর মাংস রান্না করেছি, না হয় একটু খিচুড়ি রান্না করেই ফেলি, রাতের জন্য ভাত রান্না করে নিব। তো এখন মা-মেয়েদের জন্য এই যে খাবারটা বেড়ে নিয়েছি। জুই এখনো আসেনি। আর আমি সকাল থেকে যেহেতু অনেক কাজ করেছি, আমার কিন্তু অনেকটা ক্ষুধা পেয়ে গিয়েছে। তো ভাবলাম ২ মা-মেয়ে খেয়ে নেই। জুই আসলে জুই আলাদাভাবে খেয়ে নিবে। বাসায় কিন্তু কারেন্ট যে কতবার আসলো আর কতবার গেল, আর কতগুলো কাপড়-চোপড় দেখেন জমা হয়ে আছে। ওগুলো আমি রাতের বেলা করব। আর একদম সকাল থেকে সারাদিনের একটা ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করেছি, রাত পর্যন্ত আরকি। এখানে যা রান্নাবান্না করেছি কিছু নরমালে রাখবো আর শুধু মাছ ভাজাটা ডিপে রাখবো। তো জবার মতো করে বের করে গরম করে আরকি খেয়ে নিবে। আর আমি অফ ক্যামেরাতে রাতের বেলা এই যে পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, এখন এই তো চাদরটা বিছিয়ে নিবো। ওই রুমে আমি ওই সাদা চাদরটা আরকি বিছিয়ে দিব। জানি না আমার আপুদের কাছে আজকে সারাদিনের একটা ব্যস্ত রুটিনের কাজকর্ম আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আবার বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।